আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত ভালোবাসা গল্পের ৯ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। শ্রাবণ বলল, চুলগুলো বেঁধে রাখলে ভালো হতো। ধারার চোখে হালকা বিস্ময়, যেন গলা পর্যন্ত ঠেলে আসা বাতাসটা আচমকা থেমে গেল। ওর খোলা চুলগুলো সত্যিই এলোমেলোভাবে জানলার হাওয়ায় উড়ছিল। শ্রাবণের কথাটা কেমন যেন আদেশ নয়, আবার অভিযোগও নয়, বরং এক ধরনের যত্ন, যা সে বুঝে উঠতে পারে না। আচ্ছা, চুলগুলো কি শ্রাবণকে বিরক্ত করছে? করতেই পারে, বাতাসের মধ্যে বাধ্য থাকে না চুল। ধারা চট করে মুখ ফিরিয়ে জানালার দিকে তাকালো, আবার যেন নিজের প্রতিফলন দেখতে চায় কাছে। কয়েক সেকেন্ড চুপচাপ কাটে, তারপর ধারা নিঃশব্দে ব্যাগ থেকে একটা ছোট ক্লিপ বের করে আনলো। মাথা নামিয়ে ধীরে ধীরে চুলগুলো এক করে গুজে নিল ক্লিপে। কিছু বলল না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। হাওয়াটা এবার তার মুখে লাগছে, কিন্তু চুল আর উঠছে না। শ্রাবণ এবার চোখ সরিয়ে জানালার বাইরে তাকালো। ওর মুখে হালকা এক সান্ত্বনাজনক শান্তি, যেন সবকিছু ঠিকঠাক হয়ে গেল। কারণ ধারার খোলা চুলগুলো আসলেই উড়ে এসে শ্রাবণের ফোনের স্ক্রিনে পড়ছিল। কিছুক্ষণ পর শ্রাবণ আস্তে আস্তে বলল, কিছু খাবে? তোমার জন্য বেগে কেক, পাউরুটি, জুস নিয়ে এসেছি। খিদে পেয়েছে? তারা আস্তে করে বলল, খাবো না। শ্রাবণ এক কোণে ঠোঁট তুলে বলল, এখনো অবশ্য অনেক রাস্তা বাকি। খাবো না বললে তো হবে না, 1 ঘন্টা পরেই খিদে পাবে। খিদে পেলে বলবে, আপাতত পানি খাও। বলেই ব্যাগ থেকে পানির বোতল বের করে ধারার হাতে ধরিয়ে দিল শ্রাবণ। ধারা চুপ, একবার মালার দিকে তাকালো, একবার পানির বোতলের দিকে, তারপর শ্রাবণের দিকে। একটা খুব হালকা হাসি ছুঁয়ে গেল তার ঠোঁটের কোণে। বাতাস বইছে তখনও, দুজনের মাঝখানে অদৃশ্য কিছু কথা বয়ে নিয়ে যাচ্ছে। গাড়ি তখন হাইওয়ের শেষ প্রান্তে উঠে এসেছে। দূরে সবুজ আর কুয়াশার মাঝে ভেসে উঠেছে গ্রামের ছায়া। খেজুর গাছ, ছোট ছোট পুকুর, একটা ধীরগতির সম্পর্কের ভিতগাথা শুরু হয়েছে। হয়তো খুব নীরবে, খুব ক্ষীণভাবে, কিন্তু তবু তো শুরু। 2 ঘন্টা পেরিয়ে গেছে, বাস এখনো চলমান, গন্তব্যের দিকে ধীরে ধীরে ছুটে চলেছে। শ্রাবণ কানে ইয়ারফোন গুঁজে একটা মুভি দেখতে শুরু করেছিল। কানে ইয়ারফোন, চোখে মুভির ফ্রেম। বাইরের জগৎ যেন বিলীন করে দিয়ে নিজের জগতে হারিয়ে গিয়েছে। আর ফলস্বরূপ সে ভুলে গিয়েছিল পাশে কেউ আছে। নিজের মতো করেই খুব মনোযোগ দিয়ে মুভি দেখতে থাকা শ্রাবণ হুট করে অনুভব করলো তার কাঁধে একটা অদ্ভুত ভার। একরকম মোলায়েম, কিন্তু পুরোপুরি সতর্ক করে দেওয়ার মতো। ভারটা অনুভব করতে পাশে ফিরিয়ে দেখলো ধারার মাথাটা তার কাঁধে এসে পড়েছে। বেকায়দায় ঘুমিয়ে পড়েছে মেয়েটা। সে এক মুহূর্ত থমকে গেল। ধারার মাথাটা নিঃশব্দে এসে তার কাঁধে হেলান দিয়েছে। সত্যিই ঘুমিয়ে গেছে মেয়েটা, বেখেয়াল, অদ্ভুত এক নির্ভরতায়। ধীরে সুস্থে কান থেকে ইয়ারফোন খুঁড়ে ফেললো শ্রাবণ। পাশে তাকিয়ে দৃষ্টি ধীর হয়ে এলো। সেই মেয়েটার দিকে চেয়ে থেকে বুঝলো, এ ঘুমটা কেবল ক্লান্তির নয়, এ যেন একটা ভরসা। মেয়েটা নিজের অজান্তেই তার পাশে একটুখানি আশ্রয় খুঁজে নিয়েছে। শ্রাবণ নড়ল না, ধীরে বসে রইল। মুভি থেমে গেছে। এখন চলন্ত বাসের জানালায় বাইরে আলো ছায়ের চেয়েও সুন্দর দৃশ্য তার ডান দিকে ঘুমিয়ে আছে। সে চুপচাপ মেয়েটার চুলগুলো একবার দেখলো। হালকা এলোমেলো, বাতাসে উঠছে একটু একটু করে। তারপর মৃদু স্বরে নিজেই মনে মনে ফিসফিস করে বলল, না চাই তো নিজেকে হাজবেন্ড মনে হচ্ছে। হলে হোক, কি আর করার। হাতের ফোনটা পকেটে ঢুকিয়ে রেখে ধারার ঘাড়ে হাত দিয়ে মাথাটা ঠিক করে রাখলো শ্রাবণ। তবে নিজের কাঁধ থেকে সরালো না। আঁচল ঠিকঠাক করে দিয়ে মন মতো ঘুমের ব্যবস্থা করে দিল। নিজেও একটু চোখ বুঝলো। গাড়ি তখন শহর ছেড়ে গ্রামমুখী উন্মুক্ত রাস্তায় ঢুকে পড়েছে। খোলা আকাশ, দূরের কুয়াশা, আর চারিদিকে সবুজ পরত। এই নিস্তব্ধ রাস্তায় শ্রাবণ হঠাৎই বুঝে ফেলে, এই মেয়েটা যতই তার জীবন সঙ্গিনী না হোক, এখনো ওর উপস্থিতিতে একটা অদ্ভুত শান্তি আছে, একটা ভারসাম্য। শ্রাবণ আর কিছু না বলে বাইরের দিকে তাকায়। কিন্তু এবার সে বুঝে গেছে, এই যাত্রা কেবলমাত্র গন্তব্যের দিকে নয়, তাদের মধ্যকার সেই দুরূহ দূরত্বতার দিকেও। করিম সাহেব সম্পর্কে ধারার চাচা, অর্থাৎ রহিম সাহেবের ভাই। চাচার সাথে ধারার খুব একটা খারাপ সম্পর্ক ছিল না। করিম সাহেব ধারাকে আদরও করতেন খুব। নিজের মেয়ে কণিকা ও ধারার মধ্যে তিনি কখনো পার্থক্য করেননি। কিন্তু বাস্তবতার ভিত্তিতেই ধারার চাচি সুহাগী বেগম পছন্দ করেন না ধারাকে। পরিবারের বোঝা মনে করতেন। এমনকি এই কারণ ধারাকে কাজের মেয়ের মতো বাড়িতে দিনরাত খাটাতেন। ধারার উপর যে 7টা বছর ধরে কি অত্যাচার হয়েছে, তা আসলে কাউকে বলা বোঝানোর মতো না। এত কিছুর পরেও যখন ধারা শহরও গেল, একটা ভালো পরিবারে নিজের স্থান পেল, এই খবর সুহাগী বেগমের কানে যেতেই তিনি আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠেন। হিংসাত্মক মন নিয়ে চলতে শুরু করলেন তিনি। এক মুহূর্তের জন্য আফসোস করলেন, কেন তিনি ধারাকে বিয়ে না দিয়ে নিজের মেয়ে কণিকাকেই দিলেন না। তাহলে শহরে গিয়ে হয়তো কণিকাও ভালো থাকতে পারত। এদিকে করিম সাহেব স্বস্তির শ্বাস ফেলছেন। এত বছর পর ধারার জন্য কিছু করতে পেরে স্বস্তিতে ভরে উঠেছে তার বুক। কিন্তু জামাই সহ ধারা আসছে গ্রামে, এ নিয়ে তিনি একটু চিন্তিত। নিজের স্ত্রীকে ভালো করে চেনেন তিনি। এই কারণে আগে থেকে স্ত্রীকে সতর্কবাণী দিয়ে রেখেছেন, যেন কোনো কিছু না করেন। অন্তত বাড়িতে মেহমান আসবে, তার সময় যেন মানসম্মানটা বাঁচায়। দুপুরে একটু পরে গ্রামে এসে পৌঁছেছে শ্রাবণ আর ধারা। গ্রামের রাস্তায় ঢুকার সাথে সাথে বড় করে শ্বাস নিয়েছে ধারা। মনে হচ্ছে যেন কতগুলো বছর পর পা রেখেছে সে নিজের ভিটে মাটিতে। তবে শ্রাবণও যে বিরক্ত হয়েছে তা নয়। করিম সাহেবের বাড়ি মোটামুটি ভালোই বলা চলে। আদাপাকা বাড়ি করেছেন তিনি। তবে দিন দিন কৃষিকাজের অবনতির কারণে আর্থিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না তার। তাই ধারাকে এভাবে শহরে বিয়ে দিয়ে পাঠিয়ে দিতে তিনি নাকচ করেননি। মেয়েটাকে দেখাশোনা করার মতো, খাওয়ানোর মতো সামর্থ্য নেই তার। এদিকে শ্রাবণরা বাড়িতে পৌঁছাতেই করিম সাহেব তাদেরকে একটা ঘরে জায়গা করে দিলেন।
দিলেন। বেশ গুছগাছ করে রাখা ঘরটা সাজিয়েছে কণিকা, করিম সাহেবের বড় মেয়ে কণিকা। এছাড়া আরো দুজন ছোট ভাই আছে তার, নাইম আর লিজান। তাদের বয়স মোটামুটি 9-10 বছরের মতো। কণিকার বয়স 14 বছর। ছোট থেকেই মায়ের পরে সে সর্বদাই ধারাকে ভরসা করে এসেছে। বুবু হিসেবে সম্মানও দিয়েছে অনেক। তাই ওরা বাড়িতে ফেরা মাত্রই খবর পেয়ে খেলার মাঠ থেকে সাইম, লিজান সহ একসাথে ছুটে এসেছে কণিকা। বাড়িতে ঢুকেই রান্নাঘরে থাকা সোহাগী বেগমকে উদ্দেশ্য করে কণিকা বলল, মা, বুবু নাকি বাড়িতে আইছে, কই ওরা? সাইম আর লিজানও বড় বোনের দুপাশ থেকে মাথা জাকিয়ে উকি মারল। তারাও জানতে আগ্রহী। সোহাগী টানা রান্নাঘর থেকে রান্না করতে করতে ঘেমে একাকার। এই সময় মেয়ের কথা শুনে তিনি বিরক্তির সাথে মুখ কুচকে বললেন, আইছে তো আইছে, এত লাফানোর কি আছে? এই মেয়ে বাড়িতে থাকলেই তো তোকে শয়তানি মাথা জাগে ওঠে। যা দেখা কইরা আই, বড় ঘরটায় জায়গা দিছে তোর বাপ। কণিকা আর কিছু শোনার প্রয়োজন বোধ মনে করলো না। হাসি মুখে পরনের জামাটা এক হাতে গুটিয়ে ছুটলো বড় ঘরটার দিকে। পিছু পিছু সাইম আর লিজানও দৌড় দিল। ঘরে ঢুকে স্বস্তির শ্বাস ফেলল শ্রাবণ। যতটা খারাপ ভেবেছিল ততটাও খারাপ নয়। তারা ইতিমধ্যে ব্যাগ থেকে কাপড় চোপড় বের করে ড্রয়ারে রাখতে লাগলো। তবে ভ্রুকুচকে একটা জিনিস পর্যবেক্ষণ করলো শ্রাবণ। ঘরে একটা বিছানা, আশেপাশে কোনো সোফাও নেই যে একজন ঘুমোতে পারবে। এবার ঘুমোবে কিভাবে ও? পরের কথা পরে ভাববে বলে আপাতত ঠোঁটগুল করে দীর্ঘশ্বাস ফেললো শ্রাবণ। নিজের ব্যাগ থেকে কাপড় বের করে ধারাকে দিয়ে বলল, গুছিয়ে রাখো। বড় ঘরের দরজা অর্ধেক খোলা রাখা। কণিকা এক টুকরো বাতাসের মতো হুড়মুড় করে ঠুকেই চিৎকার করে বলে উঠল, বুবু। ধারা হক চুকিয়ে ঘুরে তাকায়। কয়েক সেকেন্ডের জন্য চুপ করে দাঁড়িয়ে থাকে তারা দুজন। তারপর ধারা চোখ ভিজিয়ে ফেলে আর কণিকা ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। সাইম আর লিজান এক পাশে দাঁড়িয়ে খানিকটা অপ্রস্তুত ভাবে তাকিয়ে থাকে তাদের দিকে। কণিকা ধারার বাহু ধরে চকচক দৃষ্টিতে তাকিয়ে বলে, বুবু, এই তুই একেবারে সুন্দরী হয়ে গেছস। এতদিন পর তোকে আবার দেখতেছি, বিশ্বাসই হইতেছে না। ধারা হেসে বলল, এতদিন পর কোথায়, কদিনই তো হলো। কণিকা মুখ কুচকে বলল, আরে ধুর, তুই না থাকলে তো আমার সময়ই যায় না। মনে হচ্ছে কতদিন দেখি নাই তোরে। ধারা কণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুইও তো অনেক বড় হয়ে গেছিস। কেমন আছিস সবাই? এই সময় সাইম এগিয়ে এসে বলল, বুবু, তুমি এখন কি আসলেই শহরের মানুষ হয়ে গেছো নাকি? তোমার জামা কাপড় তো সুন্দর লাগছে, শাড়িটাও খুব সুন্দর মানাইছে তোমারে, দেখেই রাজকন্যার মতো লাগছে। তারা ওদের বাচ্চা সুলভ কথা শুনে ঠোঁট চেপে হাসলো। লিজান বাকিদের থেকে একটু বেশি চালাক। ছোট থেকে ওর বিচক্ষণতা মুগ্ধ করেছে সবাইকে। তাই বরাবরের মতো বাকিরা ধারাকে নিয়ে ব্যস্ত থাকলেও লিজানের চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে শ্রাবণকে। হাঁটুর থেকেও কম বয়সী ছেলে এমন দৃষ্টিতে ভ্রু কুচকে তাকালো শ্রাবণ। ভ্রু উঁচিয়ে ইশারায় জানতে চাইলো কি হয়েছে। লিজান এবার শ্রাবণকে আরেকটু দেখে কৌতূহলী গলায় ধারাকে জিজ্ঞেস করলো, বুবু, এটা কে? এটা কি সেই বুড়ো লোক যার সাথে তোমার বিয়ে হয়েছে? তৎক্ষণাৎ বিষম খেলো শ্রাবণ। চোখ বড় বড় করে তাকালো পিচ্চিটার দিকে। তাকে কোন দিক দিয়ে বড় লাগছে নিশ্চিত হয়ে আয়নায় তাকালো। এদিকে ধারা অনুভূতি শূন্য হয়ে তাকালো সবার দিকে। আসলে হয়েছে কি, ধারাকে মোটামুটি জোর জবরদস্তি করেই বিয়ে দেওয়া হয়েছিল। সে নিজেও তো শ্রাবণকে চোখে দেখেনি বাসর রাতের আগে। তাই করিম সাহেব আর সোহাগী বেগম ছাড়া কেউই দেখেনি শ্রাবণকে। তবে সোহাগী বেগম পুরো গ্রামের পাচার করে বেরিয়েছে ধারার বড় একটা বুড়ো। যদিও এটা একদমই সত্যি নয়। 26-27 বছরের এক যুবককে বুড়ো বলা যায় না। শ্রাবণ খানিকটা বিচলিত হয়েও অস্বস্তিতে হেসে ফেলল। ধারা ওদের দিকে তাকিয়ে ছোট্ট করে বলল, হ্যাঁ, ইনিই তোদের ভাইয়া হবে। কণিকা ঠোঁট গুল করে বুঝার ভঙ্গিতে ও বলল। এবার শ্রাবণের দিকে এগিয়ে এসে বিনয়ের সাথে বলল, ভাইয়া কেমন আছেন? শ্রাবণ একটু হেসে বলল, ভালো। তুমি খুব স্মার্ট মেয়েটা দেখছি। কণিকা গর্বের সাথে হাসলো। সিয়াম আর লিজানোর সাথে সাথে বলে উঠলো, আমরাও তো স্মার্ট। শ্রাবণ এবার হেসে ফেলল, বলল, তোমরাও। কণিকা এ পর্যায়ে বলে উঠলো, ভাইয়া শুনেন, মা অনেক কিছু রান্না করছে আপনার জন্য। ততক্ষণে চলেন আমরা একটা পুকুর থেকে ঘুরে আসি। বুবু এখানে ঘরটা আরেকটু গুছাই ফেলুক। শ্রাবণ এবার ঠোঁট ভিজিয়ে তাকালো ধারার দিকে। দৃষ্টিটা কেমন যেন অপরিচিত লাগছে ধারার কাছে। মানুষটা কি নীরবে অনুমতি নিচ্ছে তার কাছে? বিস্ময়ে অভিভূত হলো ধারা। কিছু বুঝতে না পারলেও মিনমিন করে বলল, বাড়ির পেছনেই পুকুর পার, চাইলে ঘুরে আসতে পারেন, ততক্ষণে সবকিছু গুছিয়ে ফেলি। শ্রাবণ মাথা নাড়ালো। চোখের কোণে এক টুকরো হাসি জমিয়ে বলল, ঠিক আছে, তাহলে একটু ঘুরে আসি। লিজান এবার পেছন থেকে চেঁচিয়ে উঠলো। তারপর বলল, কিন্তু ভাইয়া আপনি কিন্তু এখনো বলেননি আপনি আসলেই বুড়ো নাকি? শ্রাবণ থমকে দাঁড়িয়ে পড়ল। ভেবাচাকা খেয়ে এক মুহূর্তের জন্য পুরো ঘর চুপসে গেল। তারপর শ্রাবণ নরম গলায় বলল, আমাকে দেখে কি আসলেই বুড়ো মনে হয়? লিজান সরল মনে মাথা নেড়ে বলল, না, নায়কের মতো মনে হয়। শ্রাবণ এবার চোখ সরু করে বলল, দেখে বুড়ো মনে হলে না হলে বুড়ো হয় কি করে? আমার তো এখনো চুলও পাকেনি। সবাই হু হু করে হেসে ফেলল। সবার হু হু করে হেসে ওঠা দেখে লিজান ঠোঁট ফুলিয়ে বলে উঠল, তাইলে মা মিথ্যা কইছে? সাইম আর কণিকা এবার একসাথেই সশব্দে হাসলো। তারা বুঝতে পারলো না পরিস্থিতিটা। চাচি বলেছে মানে এমনি এমনি বলেনি, তাই সতর্কতার সাথে বলে উঠে, চাচি মনে হয় ঠাট্টা করেছে, ওসব বাদ দে। এইটা তুই আবার বেশি জোরে বলিস না, শুনলে চাচি তোকে রান্নাঘরে আটকে রাখবে। সিয়াম হেসে ফেললো। কণিকা তখন শ্রাবণকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, চলেন ভাইয়া, একটা জিনিস দেখামো আপনারে। পুকুর পাড়ে একটা বড় জামরুল গাছ আছে। ছোটবেলায় বুবু ওই গাছেই ঝুলতো। সাথে সাথে চোখ বড় বড় করে ভেবাচাকা খেয়ে কণিকার দিকে তাকালো শ্রাবণ। একটু সময় নিয়ে পিছনে ধারা
ধারার দিকে তাকালো। ধারাও বেশ অপ্রস্তুত হয়েছে, এই সময় এমন কথা আশা করেনি। ঘাড় ঘুরিয়ে ধারার মিলিয়ে যাওয়া দেখে ঠোঁট চেপে হাসলো শ্রাবণ। কণিকার দিকে তাকিয়ে হেসে জবাব দিল, তাই নাকি? তোমার বুবুকে তো এখন দেখে মনে হয় না সে আগে এমন বাদর ছিল। আসলেই গাছে ঝুলতো নাকি? কণিকা কিছুক্ষণ ভাবান্তর হয়ে ফিক করে হাসলো, মুখে বলল, ঠিক বলছেন তো। তারপর কণিকা সিয়াম লিজান মিলে চারদিক গম গম করতে করতে বেরিয়ে গেল পুকুর পাড়ের দিকে। ধারা এক মুহূর্ত দাঁড়িয়ে রইল দরজার কিনারায়, তারপর আস্তে করে চোখ নামিয়ে ঘরের দিকে ফিরে তাকালো। ঘরের ভেতর শীতল বাতাস বইছে, জানালা খোলা, কিন্তু জানালার ফাঁকে ফাঁকে কিছু অদৃশ্য ছায়া, যেন কিছু অপূর্ণ সম্পর্ক, কিছু অপমান, কিছু পুরনো স্মৃতি ওকে ঘিরে রাখছে। ধারা হাঁটু গেড়ে বসে ব্যাগ গোছাতে শুরু করলো। আস্তে করে হাত বুলিয়ে ব্যাগের উপর রাখা বেলি ফুলের মালাটার দিকে তাকালো। আজ নিজেকে প্রথমবারের মতো নিজের ঘরের অতিথি মনে হচ্ছে। এত বছর পর নিজেকে ঘরের মধ্যে এতটুকু উষ্ণতা পেয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো সে। কিন্তু সে জানে এই উষ্ণতার পেছনে একটা অন্ধকার দৃষ্টি সবসময় লুকিয়ে আছে। রান্নাঘরে থাকা সোহাগী বেগম ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে তাকিয়ে রয়েছেন, মুখে শুষ্ক গভীরতা, চোখে একরাশ সন্দেহ আর কিছু অজানা হিসেব। জান্নাতির কথা মনে পড়লো ধারার। কাল পরশু জান্নাতির সাথে দেখা করবে বলে মনস্থির করলো সে। অতিথিয়তার ত্রুটি রাখেনি সোহাগী বেগম, অনেক পদে রান্না নিয়ে হাজির হয়েছেন তিনি। তারা তা দেখে মনে শুকরিয়া পাঠ করলো। করিম সাহেব খুশি হলেন। বাড়ির বারান্দায় মেঝেতে বড় একটা পাটি বিছিয়ে দিলেন কণিকা। ধারাও প্লেট গ্লাস গুছাতে সাহায্য করলো। এর মধ্যে সাদিককে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলো শ্রাবণ। কিছু একটা নিয়ে হাসাহাসি করছিল ওরা। পাশে লিজান আর সাইমো আছে। শ্রাবণ সাদিকের সাথেই দেখা করতে গিয়েছিল। করিম সাহেবের কথাতেই বাড়িতে নিয়ে এলো এখন। সাদিককে দেখে চেয়ারে বসা করিম সাহেব মুখ ভরে হাসলেন। এগিয়ে এসে বললেন, আরে সাদিক যে, এই বাড়িতে এতদিন পর পা পড়লো তোর? হ্যাঁ, আইসিস, খুব ভালো করছিস। আই দুপুরের খাবারটা খাইয়া যা। সাদিক শ্রাবণকে পেয়ে আজ মহা খুশি। অনেকদিন পর বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে ও, তাই শ্রাবণের জোড়াজুড়িতেই এই বাড়িতে আসতে বাধ্য হয়েছে ও। আসলে বাড়িতে না আসার আরেকটা কারণ আছে, সেটা হলো কণিকা। বিষয়টা অবাক করার মতো হলেও সত্যি যে মাত্র 14 বছর বয়সী কণিকাকে মনে ধরেছে সাদিকের। এটুকু মেয়ে যে কিভাবে তার মন চুরি করলো কে জানে, কিন্তু গত কয়েকদিন ধরে সাদিক উপলব্ধি করেছে মেয়েটাকে সে অসম্ভব ভালোবাসে। এতটা ভালোবাসার পরেও আজ পর্যন্ত সে কাউকে একথা জানাতে পারেনি। এমনকি কণিকাও জানে না সে অজান্তেই কারোর ঘুম হারাম করে দিয়েছে। কণিকা যদি বয়সের আরেকটু বড় হতো তাহলে সাদিক কোনো সংকোচ ছাড়াই বিয়ের প্রস্তাব দিয়ে বসতো, কিন্তু আপাতত কিছুই করার নেই তার। এদিকে কণিকাকে চোখের সামনে বারবার দেখলেও ভীষণ কষ্ট হয় ওর। বারবার মনের কথা প্রকাশ করতে ইচ্ছে করে, দুর্বল হয়ে যায়। তাই এতদিন ধরে এই বাড়ি থেকে দূরে আছে সাদিক, নইলে প্রায়ই যায় আসা করতো সে। করিম সাহেব শ্রাবণের সাথে সাদিককেও নিজের হাতে টেনে নিয়ে এলেন বারান্দায় পাটি বিছানো জায়গাটায়। করিম সাহেব বললেন, আয় আয় বস, তোর বন্ধুর বিয়েতে দাওয়াত খাওয়াইতে পারলাম না, আজকে আয় একটু তৃপ্তি কইরা খা। সাদিক এবার ভদ্রভাবে হাসলো, একপাশে বসলো। ওর মুখ স্বাভাবিক ভাব দেখালেও চোখের পাতা কাঁপছে হালকা। কণিকা তখন ধারা আর লিজানের সাথে বসে বসে থালা গুছাচ্ছিল। হঠাৎই চোখ পড়তে সাদিক চুপচাপ কণিকার দিকে তাকিয়ে রইল। মেয়েটা বেশ বদলে গেছে, মাথায় বিনুনি, ঠোঁটে কিশোরী সুলভ হাসি, আর কাজের মধ্যে ডুবে থাকা শান্ত স্বভাবটা যেন সাদিকের বুকের ভেতর অনাহত হাওয়া তুলল। কণিকা তখন ওই বুঝতেই পারেনি কেউ ওকে এভাবে লক্ষ্য করছে। খুব স্বাভাবিক ভঙ্গিতেই সে পানি ঢেলে দিচ্ছে গ্লাসে। শ্রাবণ খেয়াল করলো বন্ধুর চুপচাপ ভাবটা, মাথা একটু কাত করে বলল, সাদিক কিরে চুপচাপ আসিস যে, কি হয়েছে, কোনো সমস্যা? সাদিক অপ্রস্তুত হয়ে হেসে ফেললো, তারপর বলল, আরে না না, কিসের সমস্যা, এতদিন পর আসলাম তো, জায়গাটা কেমন অদ্ভুত লাগছে। করিম সাহেব গম্ভীর মুখে বললেন, নতুন না রে বাপ, জায়গা তো সেই পুরান, তুই বড় হয়ে গেছিস তাই দূর দূর লাগছে। এই বাড়িতে তোরা সব ছেলেপুরেলা বন্ধুরা এসে খেলাধুলা করতে মনে আছে? সাদিক মাথা নিচু করে বলল, মনে আছে চাচা, খুব ভালো করেই মনে আছে। তো ধন্যবাদ সবাইকে। আজকের পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টটির লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে দেখে নিন। আর অবশ্যই সময় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।